এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্লাস 12-এ পড়াশোনা করছো, থার্ড সেমিস্টার স্টুডেন্টরা যারা, তাদের জন্য বাংলা সিলেবাস থেকে আমি একটি গল্প পড়ে মোটামুটি মূল ভাব সার সংক্ষেপটা বলে দিচ্ছি। একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, দেখবে একটা কনসেপ্ট তোমাদের এই গল্প থেকে কিন্তু তৈরি হয়ে যাবে। তো গল্পের নাম হলো পোর্টরাজ। ঠিক আছে, গল্পের নাম হলো পোর্টরাজ। আর গল্পকার মানে গল্পের লেখক হচ্ছেন আর কি, মানে মূল যে গল্পের লেখক শঙ্কররাও খাড়াট, ইনি একজন মারাঠি একজন সাহিত্যিক। গল্পের অনুবাদক হলেন সুনন্দন চক্রবর্তী। ঠিক আছে, তো আমরা এবারে মূল ভাবটা আলোচনা করি। আলোচ্য পোর্টরাজ গল্পের মাধ্যমে লেখক শঙ্কররাও খাড়াট মারাঠা গ্রাম্য সমাজের একটি সমস্যার চিত্র তুলে ধরেছেন, যার মধ্যে ফুটে উঠেছে অন্ধ কুসংস্কারচ্ছন্ন একটা ছবি। সেখানকার মানুষজন কুসংস্কারের দ্বারা আকৃষ্ট হয়ে অবৈজ্ঞানিক চিন্তাভাবনার বশবর্তী স্বরূপ একটি বসন্ত রোগকে নিয়ে জীবন্ত সমস্যা সৃষ্টি করেছে। শুধু তাই নয়, মারিয়াই নামক একটি গ্রামের আরাধ্য দেবীকে নিয়েও গল্পের মধ্যে নানা রীতিনীতি প্রকাশ ঘটেছে। এই গল্পের মাধ্যমে লেখক কুসংস্কারের মতন একটা জ্বলন্ত সমস্যার ছবি ফুটিয়ে তুলেছেন, যা কেবলমাত্র অবহেলিত, শিক্ষা থেকে বঞ্চিত নিম্নবিত্তদের গ্রাস করেছে, যেখানে শিক্ষিত মানুষজনের কথা বা কাজগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। গাঁয়ের বয়োজ্যেষ্ঠ মানুষদের কুসংস্কারমূলক কথাগুলোই শেষ কথা বলে স্থির হয়। এমনই একটি গ্রাম্য সমাজের অবৈজ্ঞানিক ধ্যান ধারণা ও কুসংস্কার জর্জরিত ঘটনার চিত্র লেখক তুলে ধরেছেন পোর্টরাজ গল্পের মাধ্যমে। গল্পের সারসংক্ষেপ। গল্পের নামকরণ পোর্টরাজ মারাঠা ভাষায় এই শব্দটি মানে হলো দেবতার সেবায়িত, অর্থাৎ যিনি দেবতার সেবা করেন। গল্পের শুরুতেই আমাদের কাছে যে ছবিটা উঠে আসে তা হলো গ্রামের পোর্টরাজ, যার নাম দামা। তার বাড়িতে মানুষজনের মুখে চিন্তা ও ভয়ের ছাপ। তার কারণ কেন? দামার মায়ের দয়া হয়েছে, অর্থাৎ বসন্ত রোগ হয়েছে। শুধু দামারই নয়, গোটা গ্রাম জুড়ে প্রত্যেকের ঘরে কেউ না কেউ এই রোগের দ্বারা আক্রান্ত। দামার বউ, যার নাম দূরপদ, সে খালি কান্নাকাটি করে চলেছে। পাড়ার বউ ঝিরা আসছে, কিছুক্ষণ থেকে দূরপদকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে। পথ চলতি লোকজনও দূরপদকে জিজ্ঞাসা করছে দামার শরীরের ব্যাপারে, এবং চিন্তা এবং কান্নাকাটি এগুলো না করে, মানে তারা একথা বলছে, চিন্তা কান্নাকাটি না করে কেবল ভগবানের উপরে ভরসা রাখার পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ ভগবানের উপরে ভরসা রাখলেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক সেই সময় বাড়ির সামনে নিম গাছের একটি কাক চেঁচিয়ে উঠলে দূরপদ তাকে অমঙ্গলের সংকেত ভেবে ভয় পায় এবং বাড়ির বাচ্চাদেরকে বলে কাকটিকে যেন তাড়িয়ে দেয়। তো তাড়িয়ে দেওয়ার জন্য শুধু তাই নয়, দূরপদ আপন মনে গজগজ করতে থাকলেন। এমনই একটি আষাঢ় মাসের বৃষ্টির সময় দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার করতে শুরু করে দিলে তা শুনেও দূরপদের প্রাণে ভয়ে শুকিয়ে যায় এবং সে কুকুরটিকে সম্বন্ধ করতে থাকে। দূরপদের বাড়িতে আসা বইরা তাকে জিজ্ঞাসা করে গ্রামের আরাধ্য দেবী মারি আয়ের যাত্রায় সে গিয়েছিল কিনা। তার উত্তরে দূরপদ বলে, যেতে ভুলি কি করে? সব দেবতার মধ্যে ওরে তুচ্ছ করি সাধ্যি কি? ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে? ক্রোধ তেনার ধারণারও বাইরে। এই বলে দূরপদ কাঁদতে থাকে এবং তার বাড়িতে আসা বইয়েরা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তার স্বামীর কিচ্ছু হবে না, মা ওকে দেখবেন। তখন দূরপদ জানায় যে দামার বাম্মা মায়ের কাছে, অর্থাৎ মারিয়ায়ের কাছে মানত করে পেয়েছিল দামাকে, তাই জন্যই দামা মারিয়ায়ের মন্দিরের পোর্টরাজ। এই কথা শোনার পর বাড়িতে আসা একজন বউ বলেন, দামা হলো মায়ের পোর্টরাজ, তাঁর ভক্ত মারিয়ায়ের প্রতিদিন পুজো করে, মানে প্রতিদিন পুজো হয় আর কি। মা কি তাঁর ভক্তকে ভালোবাসেন না? উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? এই কথা শুনে দূরপদ বলতে শুরু করে যে এসব কথা তারও মনে এসেছে, কেন তারা মায়ের রোষে পড়লো তাও ভেবেছে। শুধু তাই নয়, বিয়ের পর থেকেই দূরপদ মারিয়ায়ের জন্য মঙ্গলবার শুক্রবার উপোস করেছে, বছর বছর মায়ের জন্য যাত্রাও করেছে, দুধের দইয়ে চান করিয়েছে, সবুজ শাড়ি পরায়, কপালে হলুদ কুমকুম দেয়,
মাকে ভোগ নিবেদন করে, নারকেল দেয়। শুধু তাই নয়, প্রতি আষাঢ়ে অমাবস্যায় মারিয়ায়ের সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ানো দেয়। ছাগল দিতে না পারলে কুঁকড়ো দেয়। মন্দিরের দোরে রক্তের ছড়াও দেয়। এতে এত কিছু করা সত্ত্বেও তবুও তার স্বামীর মায়ের দয়া হলো। এই ভেবেই মারিয়ায়ের কাছে আরতি জানিয়ে দ্রুপদ মারিয়ায়ের মন্দিরের দিকে হাত জোর করে প্রার্থনা করে। গায়ের সব দিকে কান্না, চিৎকারের আওয়াজ। সেই কাকটিও একইভাবে নিম গাছের ডালের উপরে ডেকেই যাচ্ছে, যা শুনে দ্রুপদের মনের ভয়টা পুনরায় জাগ্রত হয়। রাতে একটা কেউ অর্থাৎ পাগল শিয়াল বাড়ির চারিদিকে ঘুরে তীক্ষ্ণ চিৎকার করতে থাকে, যা শুনে দ্রুপদের মনে অশুভ চিন্তা জাগ্রত হয়। এই সমস্ত কিছুই হলো গ্রাম্য অন্ধ কুসংস্কার। তারপর আবার একটি নতুন দিনের সূচনা হয়। এমন সময় গায়ের মোড়ল আর তার চেলা দ্রুপদের বাড়ির দরজার সামনে এসে ডাকতে থাকে। বাড়ির ভেতর থেকে কেউ একজন দেখতে পেয়ে দ্রুপদকে ডেকে দেয়। দ্রুপদ ঘরের দরজার সামনে এলে মোড়ল দামার কথা জিজ্ঞাসা করেন। দামার শারীরিক অবস্থার কথা দ্রুপদ মোড়লকে জানালে মোড়ল তখন বলেন, দ্রুপদকে যে মারিয়ায়েরকে মাথায় নিয়ে দামাকে যাত্রা করতে হবে। কিন্তু দ্রুপদ জানায় দামার বিছানা ছেড়ে ওঠার শক্তি নেই। কিন্তু মোড়ল জানায় মাকে অর্থাৎ মারিয়াইকে তো গায়ের সীমানা নিয়ে যেতেই হবে, তা না হলে মার চক্কর গায়ের ওপর থেকে কাটবেই না। তো তাই দেবীকে মিছিল করে গ্রামের সীমানার বাইরে রেখে আসতে হবে। দ্রুপদ জানায় যেহেতু দামার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা নেই, তাই সে পারবে না। দ্রুপদের এই কথা শুনে গায়ের বুড়োরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে যে যেহেতু দামা অসুস্থ, তাই তার বড় ছেলে আনন্দকে দিয়ে মারিয়ায়ের যাত্রা করাবে। দ্রুপদ জানায় তার ছেলে হাই স্কুলে পড়ছে, অতটুকু বাচ্চা এসব কিভাবে পারবে? একে এখন পোডরাজ বলা যায়? তার বাচ্চাকে তো এখন পোডরাজ বলা যায় না। গায়ের বুড়োরা জানায় তো ওকেই পোডরাজ হিসেবে ধরতে হবে। ওর বাবা না থাকলে তাকেই তো পরবর্তী সময় পোডরাজ করতে হবে। এই সমস্ত কথা দ্রুপদের বড় ছেলে ঘরের মধ্যে থেকে শুনতে পায় এবং যখন সে ভাবল বাকি সারাটা জীবন তাকে দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে, তখন সে রাগে অভিমানে ফুলে উঠল। কিন্তু দ্রুপদ বারংবার গায়ের বুড়োদেরকে বোঝাতে লাগলো যে আনন্দ এখন হাই স্কুলে পড়ছে, সারা জীবন সে পোডরাজ হিসেবে থেকে যাবে কিভাবে? কিন্তু তারা বললেন ভালোই তো, পোডরাজ হলে কি স্কুল পালিয়ে যাবে? এইভাবে অনেক দ্বিমতের পর গায়ের বুড়োরা ঠিক করলো গ্রামের মঙ্গলের জন্য আনন্দকে এটি করতেই হবে। তো এই কথা শুনে দ্রুপদ বোঝে না অর্থাৎ সে কি করবে। দ্রুপদ বোঝে না যে সে কি করবে। ঘরে ঢুকে এসে কপাল চাপড়ে কাঁদতে থাকে। তাকে দেখে দামাও শূন্য দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আনন্দ তখন কি করে না, দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। তার মার কোনো কথাই অর্থাৎ কোনো ডাকই সে কর্ণপাত করে না। তো মন্দিরের উদ্দেশ্যে তার মায়ের কোনো কথাই কোনো ডাকই কর্ণপাত না শুনে আর কি মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেয়। সেই দিন অনেক রাত্রে যখন আনন্দ অনেক রাত্রে বাড়ি ফেরে, তার মুখ দেখে মনে হয় যেন কিছুর একটা ঘোরে সে রয়েছে। পরের দিন সকালবেলা সূর্য উঠলেই সে স্নান সেরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখন যারা এসেছে তাদের কথা মন দিয়ে শোনেছে। তারা আলোচনা করে মারিয়াই নিজেই গ্রামের সীমানার বাইরে চলে গেছে। শুধু তাই নয়, তার মুখ দেখেও মনে হচ্ছে তিনি খুশিতে নিজের জায়গায় পছন্দ করে নতুন একটা সবুজ শাড়ি পরে, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার পরে বসে রয়েছেন। দ্রুপদ তো এই কথা শুনে ছুটতে আসে এবং একটি মূর্তি কিভাবে নিয়ে যেতে পারে তা নিয়েও আলোচনা করে। তো ধীরে ধীরে সারা গ্রামে ছড়িয়ে পড়ে এই কথাটা।
তো সকলে আনন্দ মেতে ওঠে, সকলে আনন্দে মিলেও মেতে ওঠে। দামার পোর্টরাজ এর ভক্তিতেই দামার পোর্টরাজ এর ভক্তিতেই এইসব সম্ভব হয়েছে বলে সকলে মনে করে। দামাও ধীরে ধীরে এই খুশিতে শরীরে আরো বেশি করে বল পায়, ক্ষমতা পায়, শক্তি পায়। তো সকলে মিছিল করে দেবীকে দেখতে যায়। শুধু তাই নয়, যেহেতু দামার ভক্তিতেই এইসব কাজ সম্ভব হয়েছে, তাই সকলে উল্লাস ধ্বনি উচ্চারিত করে বলছে, মারি আয় কি জয়, দাস পোর্টরাজ কি জয়। তো মিছিলের মধ্যে উপস্থিত একজন দামার গলায় হলুদ ফুলের মালাও পরিয়ে দেয়। দরজায় দাঁড়িয়ে এই সমস্তটাই লক্ষ্য করে দামার বড় ছেলে আনন্দ। দেখো একটা মা কি করে, অর্থাৎ একটা দেবী কি করে সে নিজে থেকেই চলে যায়, দেখো সেটাই দেখো কি বলছে। অবশেষে আনন্দ তার মাকে প্রকৃত সত্য কথাটা জানায় যে সেই এই মারিয়াই অর্থাৎ আরাধ্যা দেবী মারিয়াইকে রাতের অন্ধকারে গায়ের প্রান্তে রেখে এসেছে। এই কথা শুনে দুর্পদ চমকে ওঠে এবং ভয়ে সে কাঁপতে থাকে। ছেলেকে দিয়ে সে প্রতিজ্ঞা করায় যে আনন্দ যেন এই সত্যি কথাটা কোনো দিনও কাউকে না জানায়। এবার আনন্দের মুখেও আনন্দের রেখা ফুটে ওঠে। এভাবেই গল্পের পরিসমাপ্তি ঘটে। ঠিক আছে, যে মানুষ কতটা অন্ধের মতন বিশ্বাস করে নেয় পুরো ব্যাপারটাকে। ঠিক আছে, বিশ্বাস করে যে দেবী নিজে থেকেই চলে গেছে, এমন একটা ব্যাপার। ঠিক আছে, তো গল্পের সমস্ত অংশ জুড়েই কুসংস্কার, একটা ধর্মান্ধতা এবং গাঁয়ের মোড়লদের যে একাধিপত্য, তার সুস্পষ্ট রূপে লেখক এখানে পাঠকবর্গের সামনে তুলে ধরেছেন। প্রযুক্তি ও বিজ্ঞান যখন ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর হচ্ছে, কোথাও যেন এই ধর্মান্ধতা এবং এই কুসংস্কার তার কালো ছায়াকে ছড়িয়ে দিচ্ছে। গ্রামের ঘরে ঘরে যখন বসন্ত রোগের থাবা পড়ছে, তখন তা নিরাময় করার জন্য ডাক্তারি পন্থা ব্যবহার না করে নানা ধরনের ধর্মীয় নিয়ম কানুন মানার রীতি দেখা যায় এই গল্পটিতে। তো পোর্টরাজ পেশাকে কেন্দ্র করেই তৈরি করা এই গল্পটির নামকরণও সার্থক হয়েছে। তো এই হচ্ছে গল্পের বিষয়, কিভাবে মানুষ অন্ধবিশ্বাস, কুসংস্কারকে মানুষ বিশ্বাস করে, কিভাবে মানুষ অন্ধ বিশ্বাসের পথে মানুষ হাঁটছে। বর্তমান যুগে একটা বৈজ্ঞানিক ভাবনা চিন্তা মানুষের মধ্যে প্রসারিত হলেও এইগুলো কিন্তু সমাজ থেকে যে দূর হচ্ছে না, তারই একটা যেন দৃষ্টান্ত এখানে এই গল্পে যেন তুলে ধরা হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার তোমরা করো। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই।